সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা আয়োজন করেছি এবং এই দিবসটিতে প্রতিপাদ্য বিষয় হচ্ছে উন্নয়নের মহাসড়কে অভিবাসীরা সবার আগে। এই আলোচনায় আজকে আমাদের সাথে অংশগ্রহণ করছেন আমার বাদিকে আছেন মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, তারপরে আছেন আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মানিত অতিরিক্ত সচিব জনাব জাভেদ আহমেদ, তারপরে আছেন আমাদের ওয়াইবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালক জেসিয়া খাতুন। আমরা আজকে মূলত এই দিবসটি উদযাপন করছি সবাইকে নিয়ে, বিশেষ করে মন্ত্রণালয়ের উদ্যোগে। এই দিবসটি প্রতি বছর সারা দেশব্যাপী উদযাপন করা হয় এবং এই শুরুটা যদিও সুশী সমাজ থেকে হয়েছিল, কিন্তু এখন আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে বাংলাদেশ সরকার এই দিবসটিকে তারা এখন উদযাপন করছেন সরকারিভাবে। এই দিবসটি সারা বিশ্বের যত অভিবাসী কর্মী আছেন বা অভিবাসী যারা আছেন তাদের একটি মর্যাদা এবং সম্মানের দিন। তো সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা আমাদের মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব জাভেদ আহমেদ, ওনার কাছে যাব যে ওনারা যে উদ্যোগগুলি নিয়েছেন এই বছরে এবং পূর্বেও এই দিবসটিকে ঘিরে বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হয়, এবং বিশেষ করে আমরা জানতে চাইব যে কেন এই যে প্রতিপাদ্য বিষয়টি এবার যে উন্নয়নের মহাসড়কে অভিবাসীরা সবার আগে এটাকে পছন্দ করা হলো, এটাকে নেওয়া হলো আলোচনার জন্য। সুতরাং এই বিষয়টি সূত্রপাত করে আমরা আলোচনাটা এগিয়ে নিতে চাই। জনাব জাভেদ আহমেদ। ধন্যবাদ। আসলে দেখুন যে বরাবর প্রায় 9 বছর ধরে আমরা আন্তর্জাতিক অভিবাসী দিবস এটা পালন করছি বাংলাদেশে খুবই আড়ম্বরপূর্ণভাবে। সরকার এখানে বেশ বরাদ্দও রাখে এবং অনেক পয়সাও আমরা এখানে খরচ করে থাকি। এখানে দেখুন আমরা যেটা করি যে এখানে আসলে প্রবাসী কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যই মূলত আমাদের এই অনুষ্ঠানটি। এখানে যে কাজগুলো করে থাকি আমরা সেটা একটা প্রতিপাদ্য নির্ধারণ করি প্রতিবারই। আপনি যেটা বললেন যে প্রতিপাদ্য যেটা নির্ধারণ করা হয়েছে, এবার কেন করলাম আমরা প্রতিপাদ্যটা হচ্ছে এবার উন্নয়নের মহাসড়কে অভিবাসীরা সবার আগে। তো আমরা এই প্রতিপাদ্যটা নির্ধারণ করে এটা জানিয়ে দিয়েছি সব দিকে। এরপরে আজকে একটা বিশাল বড় একটা র্যালি, যে র্যালি আমরা করেছি আজকে, এই র্যালিতে সিভিল সোসাইটির লোকজন, প্রবাসী কর্মীর যারা বাংলাদেশে যারা থেকে যাওয়া আত্মীয় স্বজন ছেলে মেয়েরা অংশগ্রহণ করে এখন অনেক বড় একটা র্যালি আমরা করলাম। এই র্যালি খুবই কালারফুল র্যালি এবং মানুষকে জানানো, এটা ঢাকা শহরের মানুষকে জানাচ্ছি। পাশাপাশি আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় আমরা এই দিবসটি পালন করছি। ইভেন উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে আমাদের এই দিবসটা পালন করা হচ্ছে, সেখানেও আপনার র্যালি হচ্ছে। আমরা আরও এটা মানুষকে আরও সম্পৃক্ত করবার জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা করি আমরা, অনেক মানুষ এখানে ইনভলভ হয়, বাচ্চারা ইনভলভ হয়। আমরা রচনা প্রতিযোগিতা করি, জেলাতেও হচ্ছে, উপজেলায় হচ্ছে, আমাদের এখানেও হচ্ছে, সব জায়গাতে। তারপরে আমরা প্রতি বছরে যেটা করে থাকি যে কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন যারা এনআরবি, নন রেসিডেন্ট বাংলাদেশি, এদেরকে আমরা সম্মাননা দিয়ে থাকি। তারপরে আমরা আমাদের যে প্রবাসে যে সমস্ত কর্মী ভাই বোনেরা রয়েছে এদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের একটা ব্যবস্থা রাখা হয়, ভিডিও কনফারেন্সিং করলাম আমরা, এটা একটা ব্যাপার। তারপরে একটা বিতর্ক প্রতিযোগিতা দেখলাম আমরা, অনেক বড় একটা বিতর্ক প্রতিযোগিতা। এখানে আপনার খুবই প্রাণবন্ত আলোচনা হলো আপনার, সেখানে আমরা মেলা করলাম, এখানে একটা মেলা, এখানে প্রায় 50টার অধিক যারা বিভিন্নভাবে সম্পৃক্ত, সিভিল সোসাইটির, তারপরে এনজিও যারা আছে আমাদের সঙ্গে, আমাদের ডেভেলপমেন্ট পার্টনার যারা আছে, তারা স্টল দিয়েছে। ধন্যবাদ। এটি অ্যাকচুয়ালি যে এতদিন পরে প্রবাসীদের যে অবদান, সেটা স্বীকৃতি আস্তে আস্তে আমাদের মনে সব জায়গার থেকে আসছে। বিশেষ করে এই প্রতিপাদ্য বিষয়তে এটা প্রতিভাত হয় যে উন্নয়নের মহাসড়কে অভিবাসীরা সবার আগে। আমি আসতে চাই আমাদের ওয়াইবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালক জেসিয়া খাতুনের কাছে। আপনি তো অনেক দিন থেকে এই সেক্টরে আছেন, আপনি জানেন যে এই অভিবাসীরা বিভিন্নভাবে তারা বিভিন্ন সমস্যায় পড়ে, তারপরও সেখানে তাদের আনন্দ উৎসবেরও বিষয় আছে। দেশে এবং বিদেশে তারা অনেক কিছু উৎসব করে। বিশেষ করে এই যে আন্তর্জাতিক অভিবাসী দিবস, এই দিবসটি অনেক দিন থেকে এই সুশী সমাজই পালন করে আসছে বা তারাই এটাকে নিয়ে আসছে। সে ব্যাপারে একটু আলোকপাত আপনি করতে পারেন, কীভাবে এটার যাত্রা শুরু হলো? আমি প্রথমেই আসলে ধন্যবাদ দিতে চাই আমাদের অভিবাসী বন্ধুদের, আমাদের ভাই বোনদের। আজকের দিনটি তাদের জন্য, এটি একটি সংহতি দিবস।
অভিবাসী দিবস, আন্তর্জাতিক অভিবাসী দিবস। আমরা যারা সুশীল সমাজ, এখানে আমি একটু নিতে চাই, আমি একটু আমাদের কি বলে আমাদের অবদানটা আমি একটু বলতে চাই যে আমরা ওয়ার্বি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন প্রথম 1998 সালে বাংলাদেশে অন্যান্য সুশীল সমাজকে নিয়ে প্রথম আমরা আন্তর্জাতিক অভিবাসী দিবসটি সংহতি দিবস হিসেবে আমরা শুরু করি। এটা প্রথম অন্যদেরকে নিয়ে। সেই 98 সাল থেকেই কিন্তু আমাদের দাবিটি ছিল এই দিবসটি আসলে সরকারিভাবে উদযাপিত হওয়া প্রয়োজন, কারণ অভিবাসীদের অবদানকে আমাদের স্বীকৃতি দিতে হবে। আমরা যদি সরকারিভাবে দেখি তাহলে দেখি 2008 সালে প্রথম এই দিবসটি সরকারিভাবে উদযাপনের উদ্যোগ নেওয়া হয়। হ্যাঁ, এবং 2009 সাল থেকে আসলে ব্যাপকভাবে এই দিবসটি উদযাপন হয় সরকারিভাবে এবং বেসরকারি যারা আমরা আছি সিভিল সোসাইটি সবাইকে নিয়ে। এবং এখন এটি একটি জাতীয় আমাদের কি বলে প্রোগ্রাম বলা যায়, কারণ হচ্ছে একদম জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত মানুষ এখন এই দিবসটি সম্পর্কে জানে এবং আমাদের অভিবাসীরাও জানে এটি একটি আন্তর্জাতিক অভিবাসী দিবস। একটি প্রশ্ন আমি দিই, আমি আপার কাছে আসতে চাই যে আমাদের এই দেশ থেকে যে অভিবাসীরা যায়, বিশেষ করে মহিলা শ্রমিক, সেখানে আমরা বেশ কিছু সমস্যার কথা জানি। যদিও আমরা জানি যে যেখানে তথ্য প্রচারের বা এটার একটু অভাব আছে, বা কিভাবে এটাকে এই যে যেসব বিষয়গুলো আমরা শুনি, আপাও কথা বলছিলেন আমাদের ফাঁকে যে উনি যখন বাইরে যান বা ওনারা সংসদে এই বিষয়গুলি নিয়ে এসছেন। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে বাংলাদেশের যে যারা আইন তৈরি করেন বা যারা সংসদ সদস্য, তারাও এই বিষয় নিয়ে খুব উদ্গ্রীব এবং তারা এই বিষয়ে নজর রাখেন এবং সংসদে কথা বলেন। তো আমরা এই দিবস উপলক্ষে আমি আপনাকে জানতে চাই যে আমাদের এই যে সমস্যাগুলি আছে বা সম্ভাবনাও আছে, অনেক সুখকর খবরও আছে, সেই বিষয়ে আপনি কিছু বলুন। আজকে আমাদের বাংলাদেশ তরতর করে অর্থনীতির অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে। আমাদের বর্তমান সরকারের যে একটি পরিকল্পনা রয়েছে 2021 সালের মধ্যে মধ্যমায়ের দেশ এবং 2041 সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়া। তো সেইটাকেও যদি আমরা খুব কাছাকাছি সেটা হলো মধ্যমায়ের দেশ 2021 সালের মধ্যে, সেটা করতে গেলেও কিন্তু এই অভিবাসীদের দিকেই আমাদের প্রথমে নজর দিতে হবে। তাদেরকে নার্সিং করতে হবে, তাদের সুবিধা অসুবিধা, তারা কিভাবে আছে, কোথায় আছে, তাদের সমস্যাগুলো কি সেগুলো জানতে হবে এবং আমাদেরকে সেভাবে এগিয়ে যেতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি দেখেন এই পৃথিবীতে যারা এক দেশ থেকে আরেক দেশে যায়, বিভিন্ন কারণে যায়। বেশিরভাগ দেখা যায় যে কেউ বসবাসের জন্য যায়, কেউ যায় উন্নত জীবনযাপনের জন্য, কেউ যায় একটু বেঁচে থাকার জন্য। বিভিন্ন কারণে কিন্তু শ্রমিকরা যায় এবং সেক্ষেত্রে যে দেশ থেকে যায় সেটা হলো প্রেরক দেশ, আর যেই দেশে গেল তারা হলো গ্রহীতা দেশ, যেটাকে আমাদের সাথে আমার মনে হয়। এখন কিছুদিন আগে আমাদের বাংলাদেশে আপনি দেখেছেন, খুব বেশি দিন হয়নি, বোধহয় 6-7 দিন আগে 5 দিন ব্যাপী একটা গ্লোবাল একটা সম্মেলন হয়ে গেল। সেই সম্মেলনের আয়োজক ছিল বাংলাদেশ সরকার ছিল, এই বর্তমান বাংলাদেশ। সেখানে যেটা ছিল সেটা গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটাকে সংক্ষেপে GFMD বলা হয়। সেখানে 120টা দেশের প্রতিনিধিরা এসেছিল, জাতিসংঘ থেকে সব বিভিন্ন সংস্থা এসেছিল, তারপরে এসেছিল বেসরকারি প্রতিষ্ঠান থেকে এসেছিল, প্রায় 500 প্রতিনিধি যোগ দিয়েছিল। সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে এটা একটা গ্লোবাল ইস্যু এবং বিশ্বের সবাইকে যারা নেতা আছে তাদের মধ্যে তিনি ঐক্যের ডাক দিয়েছেন। কিভাবে দিয়েছেন উনি আবার বলেছেন যে দেশে দেশে, দেশের সাথে দেশে, দেশের ভিতরে সরকারের সাথে বিভিন্ন NGOদের সাথে, সুশীল সমাজের সাথে একটি যোগাযোগের মাধ্যমে, সমন্বয়ের মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলেই কিন্তু এই গ্লোবাল যে ইস্যুটা আছে অভিবাসীদের নিয়ে, তখন সেটা একটা ভালো একটা পরিপূর্ণ একটা মাত্রা পাবে এবং আমরা আমাদের যে বাঞ্ছিত লক্ষ্য নিয়ে এগুচ্ছি সেটা আমরা সফলতা লাভ করতে পারবো। আমাদের দেশের মহিলারাও যেভাবে দেশের বাইরে যাওয়া শুরু করেছে তাদের পরিবারের ভাগ্য ফেরানোর জন্য, সেটি যদি একেবারে 100% নিরাপত্তা আমরা দিতে পারি, তাহলে মনে হয় আমাদের যে টার্গেটটা নিয়ে আমরা এগিয়েছি এটাও কিন্তু নারীর ক্ষমতায়নের আরেকটা ধাপ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরকার যে উদ্দেশ্য নিয়ে কাজ করছে, এটা যদি আমরা সাফল্যজনকভাবে সমাপ্ত করতে পারি, আমার মনে হয় এটাও কিন্তু আরেকটা অগ্রগতি হবে। জি, ধন্যবাদ। আমরা অনেক কিছু এই আপার বক্তব্য থেকে পেলাম এবং উনি সরাসরিভাবে বললেন যে নারীদের, বিশেষ করে যে নারী শ্রমিক যারা আমাদের বিদেশে যাচ্ছে, তাদের প্রোটেকশনের বিষয়গুলি উনি কথা বললেন। কিন্তু আমি একটা বিরতিতে যাব। প্রিয় দর্শক, আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমরা খুব শীঘ্রই ফিরে আসবো, সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, আমরা বিরতি থেকে ফিরে আসলাম। প্রথমে আমরা
আমাদের মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব জাভেদ আহমেদ, ওনার কাছে যাব। এই যে মহিলা শ্রমিক যারা বিদেশে যাচ্ছে তাদের নিরাপত্তা বিষয়ে এবং এই যে আপনার মাইগ্রেশন যে কস্ট বা আপনার অভিবাসনের ব্যয় সেটাকে কমানোর জন্য, বিশেষ করে আমরা জানি যে এই দুটি কারণেই বিশেষ করে মহিলাদের বিষয়গুলোটা এবং এই যে আপনার ব্যয়টাই, এটার জন্য মানুষ বেশি সমস্যায় পড়ে বা তারা প্রতারিত হয়। তো সে বিষয়ে মন্ত্রণালয়ের কি উদ্যোগ আছে? দেখুন, আসলে নারী শ্রমিকদের ব্যাপারটা খুবই সতর্কতার সঙ্গে আমরা হ্যান্ডেল করে থাকি। এক নম্বর হচ্ছে যে নারী অভিবাসনের ক্ষেত্রে এখন কোনো ব্যয় নেই গৃহকর্ম পেশায়। তারপরে আপনার এখানে বাছাইটা আমরা যে আগে যেভাবে বাছাই করতাম, এখন অনেক আরও দক্ষতার সঙ্গে বাছাই করি, আমরা উপযুক্ত কর্মী বাছাইয়ের চেষ্টা করি এবং এদেরকে প্রপার স্কিল দিয়ে, আমরা আগে ট্রেনিং দিতাম 21 দিনের, এখন ট্রেনিং দেই 1 মাস ব্যাপী। 2 নাম্বার হচ্ছে যে আমাদের প্রত্যেকটা কর্মী কোথায় কোন বাড়িতে গিয়ে থাকছে তার একটা ডেটাবেজ আমাদের যে অ্যাম্বাসিতে রাখার চেষ্টা করছি আমরা। যখন কোনো কর্মী বিপদগ্রস্ত হবে সে কিনা আপনার সরাসরি আমার অ্যাম্বাসিতে কথা বলতে পারবে। প্লাস আমরা একটা টোল ফ্রি, ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড তারা একটা টোল ফ্রি নাম্বার করেছে, প্রবাস বন্ধু কল সেন্টার। যদি কোনো মেয়ে আমার ক্ষতিগ্রস্ত হয়, কোনো রকমের নির্যাতনের শিকার হয়, আমাদের কর্মী তারা সরাসরি ফোন করে আমাদেরকে জানাতে পারবে, হটলাইনে আমাদেরকে জানাতে পারবে। আমরা সঙ্গে সঙ্গে সেখানে তাকে প্রতিকারের ব্যবস্থা করছি। জিএফএমডিতে সৌদি সরকারের যে প্রতিনিধি এসেছিলেন উনি যেটা বলে গেছেন এবার, যে সৌদি গভর্নমেন্টের তত্ত্বাবধানে সেফ হাউস তৈরি করা হয়েছে, হ্যাঁ, যেটা কিনা একদম 5 স্টার হোটেলের মতো। যে যদি কোনো মহিলা আপনার আর্লি টার্মিনেশন হয়ে যায়, সে বাড়িতে চলে আসবার জন্য ইচ্ছা ব্যক্ত করে, মেয়েটি সোজা তাকে আনা হবে সৌদি আরবেরই সেই সেফ হাউসে, যে 15 দিনের মধ্যে সেই মেয়েটি বাংলাদেশে ব্যাক করতে পারে। এখন এই যে বিষয়গুলি বললেন, এগুলি কিন্তু আমাদের মহিলা শ্রমিকরা যাওয়ার আগে আমরা যতটুকু জানি সেভাবে জানতে পারে না। বিভিন্নভাবে জানাবার চেষ্টা কিন্তু হয়, লিফলেট দিচ্ছি আমরা, আমাদের অফিসগুলিতে প্যাম্পলেট থাকে, আমাদের অফিসে আমরা পোস্টার দিয়ে জানাবার চেষ্টা করছি আমরা। একটা ব্যাপার, আমাদের দেশের পুরুষ এবং মহিলা উভয় কর্মী দালালের প্রতি একটু বেশি দালাল আশ্রয়ী বটে। এরা আপনার দালালদের প্রতি আস্থাও রাখে। দালাল কে হয়? নর্মালি দালাল হচ্ছে তার আশেপাশের পরিচিতর মধ্যে একজন, তার প্রতি খুব আস্থা রেখে সে তার হাত ধরে আপনার আমাদের এই যে ঢাকা শহরে থাকা রিক্রুটিং এজেন্সির কাছে চলে আসে। এখন এই মাঝে কিছু প্রতারণার ঘটনা ঘটে যাচ্ছে। ধন্যবাদ। আমরা এই দালাল নিয়ে আমরা একটু সবাই শঙ্কিত এবং সমস্যার মধ্যে আমরা জানি আছি, কিন্তু এটা তাদের প্রয়োজনীয়তাও আছে। তাদেরকে কীভাবে নিয়মের মধ্যে নিয়ে আসা যায়। আমি এখানে আসবো জেসের কাছে, যে আপনারা তো তৃণমূল পর্যায়ে কাজ করেন, এই যে অভিবাসন ব্যয়টি সেটি তো কীভাবে হচ্ছে, এবং অভিবাসন ব্যয় কি শুধু তার যাওয়ার খরচই, না তার যে পরিবারের যে বিভিন্ন ধরনের সমস্যা, মানে যেটাকে আমরা সোশ্যাল কস্ট অফ মাইগ্রেশন বলি, মানে সামাজিক যে আপনার যে মূল্য দিতে হয়, সেটা কিভাবে আপনারা দেখেন এবং সেখানে কি করণীয় বলে মনে করেন? স্যার অনেক কিছুই অ্যাড্রেস করেছেন এবং বলেছেন। আমি তার সাথে একটু যোগ করে বলবো যে আমাদের আসলে সমস্যাটা কিন্তু, যেহেতু আমরা একদম তৃণমূলে আমাদের অভিবাসী শ্রমিকদের সাথে বা ভাই বোনদের সাথে, কর্মী তাদের সাথে আমরা কাজ করি, সে কারণে কিন্তু আমরা বিষয়গুলো অনেক কাছ থেকে দেখার আমাদের সৌভাগ্য বা সুযোগ হয়েছে। প্রথম থেকে আমি যদি বলি যে অভিবাসন ব্যয়, আমাদের একটি অভিবাসী শ্রমিক যদি 7-8 লাখ টাকা 6-7 লাখ টাকা খরচ করে যায় একটি দেশে, আমরা জানি যে এখন 2-3 বছরের বেশি কন্ট্রাক্ট না, সে ওই সময়ের মধ্যে কিন্তু অভিবাসন ব্যয়টা উঠাতে পারে না, তার কর্মঘণ্টার অতিরিক্ত করে এবং অন্যান্য অনেক মানে দেখা যায় যে কিছুর সাথে জড়িয়ে পড়ে তার অভিবাসন ব্যয়টি উঠানোর জন্য। তখনই কিন্তু আমরা অনেক ধরনের আসলে আমাদের দেশের সুনাম ক্ষুণ্ণ হয়, এরকম কিছু ঘটনা আমরা অনেক সময় শুনে ফেলি। তো আসলে এই জায়গাটাতে কিন্তু সরকারকে গুরুত্ব দিতে হবে, মানে ব্যয়টি সংকোচন করতে পারলে অনেক কিছু লাঘব হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু পাশাপাশি যেই জিনিসটি আমরা জানি, একটা বড় ইউথ গ্রুপ এখন আমাদের, এই যে ইয়াং জেনারেশন, তাদেরকে আসলে আমাদেরকে পাঠাতে হবে স্কিল করে। কারণ হচ্ছে যে আমরা জানি যে এই কারণেই কিন্তু আমরা দেখি যে গন্তব্য দেশগুলোতে অন্যান্য দেশের শ্রমিকরা যে বেতন বা যেই ধরনের সুযোগ সুবিধা পায়, আমাদের শ্রমিকরা সেখান থেকে বঞ্চিত হয়। আসলে অভিবাসন ব্যয় কমানো বা তথ্যটা কোথা থেকে জানবে? আমরা জানি তৃণমূল পর্যায়ে আমাদের ডেমো, যেটাকে আমরা বলি যে জেলা কর্মসংস্থান, সেগুলোকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। সেটা কিন্তু সেভাবে অ্যাক্টিভলি কাজ করে না। আমাদের টিটিসিতে যেই প্রশিক্ষণগুলো আছে সেগুলোকে যুগোপযোগী করতে হবে। তো ওভারঅল যদি আমরা এই ধাপগুলো আসলে
পার হয়ে মানে আসি, আমাদের অভিবাসী ভাই বোনদের সুরক্ষা হবে। এবং আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, যে সেটা হচ্ছে যে আমাদের অভিবাসী ভাই বোনরা যাচ্ছে, কিন্তু এই যে তাদের পরিবারকে তারা রেখে যাচ্ছে, এই পরিবারের যে একটা, আমরা যদি মূল্য বলি, আমরা শুধু বলছি যে অভিবাসন ব্যয় বা এটা, কিন্তু এই যে সোশ্যাল কস্ট অফ মাইগ্রেশন, তার পরিবার এখানে রয়ে যায় এবং সে তার জীবনের একটা বড় অংশ আরেকটি দেশে ব্যয় করে আসে। তো এই জায়গাটাতে আসলে আমাদেরকে অনেক বেশি কাজ করা মানে আপনি প্রয়োজন। বলতে যাচ্ছেন যে এখানে একটা সামাজিক নিরাপত্তা কিছু একটা বলয় তৈরি করা বা তাদের সোশ্যাল প্রোটেকশন বা একটা ইনসেন্টিভ কিছু দেওয়ার জন্য যারা লেসবিয়ান ফ্যামিলিজ থাকবে, তাদের পরিবারের স্ত্রী, পুত্র, বাবা মা সবাই। এবং আরেকটি জিনিস একটু আমি অ্যাড করতে চাই, যে আমাদের একটা আইনও আছে, অভিবাসী আইন 2013। এই আইনটি খুবই সুন্দর এবং বিধিও হচ্ছে, কিন্তু আমাদের যে জায়গাটায় আসলে বলার যে এটার প্রয়োগ প্রয়োজন, কারণ আমরা দেখতে পাই যে এটার বাস্তবায়ন বা সঠিক। একটু আপনার কাছে আসবো যে আলোচনার মধ্যে যে বিষয়টা আসলো সেটা হচ্ছে যে একেবারে তৃণমূল পর্যায়ের থেকে আসলে এই যে যারা যাচ্ছে তাদের নিরাপত্তা বা তাদের এই অধিকার সংরক্ষণের বিষয়টি আমরা জানি যে জাতীয় সংসদে মানে এই কাজটি করতে গেলে একটা ইনভেস্টমেন্টের দরকার, যেখানে নাকি প্রায় 1,20,000 কোটি টাকা রেমিটেন্স আসে, প্রায় $15 বিলিয়ন প্রতি বছর। আপনি জানি যে আপনি একবার সংসদে এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন যে এই ক্ষেত্রে বাজেট কোথায়, বাজেটের ব্যাপারে আপনি খুব, আমার মনে আছে এটা পরিষ্কার। আপনি ঠিকই বলেছেন। আমি মহান জাতীয় সংসদে আমি সংসদ সদস্য হওয়ার পরে আমি আমার বাজেট বক্তৃতা যখন দেই, আমি অভিবাসীদের জন্য যে বরাদ্দ সেটি বাড়ানোর জন্য আমি প্রস্তাব করেছি, এবং এইবার আমার জানা মতে যে কিছু কিছু খাতে বাজেট বেড়েছে, বরাদ্দ বেড়েছে। হ্যাঁ, বেড়েছে। এরপরে আরেকটি কথা হলো, আমি আরেকটি নোটিশ দিয়েছিলাম জাতীয় সংসদে যে আমাদের দেশে যে গৃহকর্মী সুরক্ষা আইন সেটা কিন্তু ছিল না। আমি নোটিশ দিয়েছিলাম, পরবর্তীতে এটা অত্যন্ত আমার আনন্দের বিষয় যে গৃহকর্মী সুরক্ষা আইনও কিন্তু করা হয়েছে, মানে এখনো খসড়া মতো করা হয়েছে, অনুমোদন হয়ে গেছে। একজন নারী তার ভাগ্য উন্নয়নের জন্য সে মধ্যপ্রাচ্যে গেল বা বিদেশে কোনো গেল, তার দুটো বাচ্চা রেখে গেল, তাকে ভুলভাবে বোঝানো হয়েছে, দালালের খপ্পরে পড়েছে, যার কারণে সে হয়তো না জেনে, সে দেখা গেল সে অনেক টাকা দিল দালালকে। 2003-এ তখন এত ব্যাপক যায় নাই নারী। তারপর একটা ঘটনা আমার খেয়াল আছে যে সেখানে গিয়ে তারপর দেখা গেলো সেই নারী অত্যাচারিত হলো, কিছুই পেল না, মারধর খেতে খেতে তার কোনো মতে পালিয়ে এসে দেশে আসলো। আসার পর এসে দেখলো যে তার ঘর আর ঘর নেই, তার স্বামী আরেকটা বিয়ে করেছে, তার দুটো বাচ্চা মায়ের কাছে তার। তাহলে সে এসে কি পেল? ওখান থেকে বিদেশ থেকে আসার সময় তো 1 পয়সাও পায়নি। দালাল দেশে আসার পর দালাল আবার তার টাকা চাচ্ছে তার কাছে, যে আমার টাকা দাও। এখন সেটাও সে দিতে পারলো না, সংসারও ভাঙলো, ছেলে মেয়েও পেল না, তার জীবনটা উল্টো সে সামাজিকভাবে নিগৃহীত হতে শুরু করলো। সবাই তাকে জানলো যে সে ভালো মহিলা না, এটাই তার সিল পড়লো তার গায়ে। উনি যে একটা কথা বলেছেন যে দালাল ধরবে না, দালাল ধরবে না কেন? একটা বাস্তব চিন্তা আমরা করি, একটা অশিক্ষিত মূর্খ মহিলা সে দালালকেই মনে করবে নিরাপদ আশ্রয়, যে সে যেহেতু কিছু চিনে না, দালাল চিনে। এইসব দালালদের দৌরাত্ম বন্ধ হবে তখনই ইউনিয়ন ভিত্তিক আপনাদের মন্ত্রণালয় থেকে নিজস্ব লোক সৃষ্টি করতে হবে। আপনি আরেকটা কথা বলেছেন যে হটলাইনের মাধ্যমে, হ্যাঁ ওই যে হটলাইনের মাধ্যমে বলেছেন, আমি শেষ করি। হ্যাঁ, কল সেন্টার বলেছেন। এখন একটা মহিলা ধরেন চুক্তিতে গেল 2 বছর বা 3 বছরের, সে চুক্তিতে গেল, সে কাজে ঢুকে গেল। এখন ঢুকার পরে সে কোনো রকমে যদি পালিয়ে আসতে পারে তাহলে না সে যোগাযোগ করতে পারবে। এখন তাকে যে আপনি সেই বাড়িতে দিলেন, দেওয়ার পরে সে কি অবস্থায় আছে, আপনার কি কোনো মনিটর করার দায়িত্ব আছে কিনা, বা এরকম কোনো সিস্টেম করা যায় কিনা যে প্রতি সপ্তাহে একবার গিয়ে অন্তত কেউ একজন দেখে আসবে যে মহিলাটা কি বেঁচে আছে না মরে আছে, সে কি অত্যাচারের শিকার হচ্ছে কি হচ্ছে না। আমার মনে হয় যে এই ব্যাপারে উনি এইগুলো বলেছেন বলতে যে পার। এখন হ্যাঁ, আরেকটু কথা আমার বলার আছে, সেটা হলো আমরা যে এমডিজি এসডিজির কথা বলি, এমডিজিতে আমরা খুব ভালো করেছি, সারা পৃথিবীতে রোল মডেল। এখন এসডিজি হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এমডিজি হলো সামগ্রিক উন্নয়ন, আর এসডিজি হলো সার্বজনীন উন্নয়ন, দ্য লিভিং নো ওয়ান বিহাইন্ড। সেখানে কিন্তু একটা কথা বলা আছে, কাউকে পিছনে ফেলে না। তাই আমরা মনে করি অভিবাসীদেরকে এগিয়ে সাথে নিয়েই কিন্তু আমাদের এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে হবে, আমাদের উন্নয়নকে টেকসই করতে হবে। ধন্যবাদ। আজকের আলোচনাটি সত্যি প্রাণবন্ত হলো এবং আপনাদের সবাইকে ধন্যবাদ খুব সুন্দরভাবে এই বিষয়টি আজকে আলোচনা করার জন্য। আমরা আজকের এই আন্তর্জাতিক অভিবাসী দিবসে যে আলোচনাটি করলাম, এই দিবসটি আমরা প্রতিদিনই পালন করতে চাই এবং আমরা চাই যে আমরা আমাদের যে প্রবাসে যারা আছেন, আমাদের বাংলাদেশ সহ আরও অন্যান্য দেশের যে অভিবাসী, সবাই তারা মর্যাদা সম্মানের সাথে মাথা উঁচু করে থাকবেন এবং সেই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি।